বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 3 যেটা প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এটা ক্লাস 10 এর। আমরা এর আগে আরো দুটো ভিডিও এই বিষয়ক দিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রশ্ন কি বলছে? তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তা হলো তপন, ছোট মেশো, ছোট মাসি না ছোট মামা। সঠিক উত্তর কি হবে তোমরা সেটা বলার চেষ্টা করবে, এবং আমি বলার আগে প্রত্যেকটার উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমি এক্ষেত্রে যেটা করেছি, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কি তার সাথে সাথে গল্পগুলো কোথা থেকে নেওয়া বা উৎসটা কি আছে, ঠিক আছে, এবং যে লাইনটা দেওয়া আছে সেটা আগে পরের কোন ঘটনা কি আছে সেগুলো দেখানোর, ঠিক একইভাবে যেটা আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। হুম, দেখো এখানের সঠিক উত্তর কি হবে? ছোট মেশো। আর এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর। মূল গ্রন্থর নাম হচ্ছে কুমকুম। চরিত্র কি কি আছে? তপন, তপনের মা, বাবা, কাকু, ছোট মেশো, ছোট মাসি। পরের প্রশ্ন দেখো কি বলছে। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ ডট ডট ডট। এখানে নদের চাঁদ কোন দিকে যাচ্ছিল? তাহলে অন্ধকারে যখন হাঁটছে তখন সে কোন দিকে যাচ্ছে? বাড়ির দিকে, স্টেশনের দিকে, নদীর দিকে, না গ্রামের দিকে? তোমরা কিন্তু অবশ্যই এই উত্তরগুলো কমেন্ট বক্সে আমার আগে দেওয়ার চেষ্টা করবে। দেখো সঠিক উত্তর হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছিল। আর এটা নেওয়া হয়েছে কোথা থেকে? মূল গ্রন্থ বা মূল গল্প এটা হচ্ছে নদীর বিদ্রোহ, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর মূল গ্রন্থ 1939 সালে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের মোট 12টি গল্পের সংকলন নিয়ে সরীসৃপ গল্প। এটা এটা থেকে এই নদীর বিদ্রোহ গল্পটা নেওয়া হয়েছে। মনে রাখবে সরীসৃপ গল্পে কিন্তু 12টি গল্পের সংকলন রয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলছে। ঈশপের পকেট কতটা ছিঁড়ে ছিল? 2 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি। দেখো এই ধরনের প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় অবশ্যই কিন্তু বইটা ভালো করে দেখতে হবে। আর এই ধরনের প্রশ্ন আসলে যে ভালো করে গল্পগুলো না পড়বে বা কবিতাগুলো না পড়বে সে কিন্তু ভালো করে উত্তর দিতে পারবে না। দেখো এখানে সঠিক উত্তর কি হচ্ছে? 6 ইঞ্চি। বইয়ের দেখো এখানে কিছুটা অংশ তুলে দেওয়া আছে। বলছে অমৃত ও ঈশপও রণভূমি ত্যাগ করলো। এখানে এই রণভূমি বলতে কোথাকার কথা বলা হচ্ছে? যেখানে কালিয়া অমৃতকে জোর করে টেনে এনে কি করেছিল? তার সঙ্গে কুস্তি লড়ার কথা বলেছিল, সেই জায়গার কথা বলছে, ঠিক আছে। আর কিছুটা যেতে অমৃতের নজরে এলো যে ঈশপের পকেট, জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ঈশপের বাবা ঈশপকে ডাকছেন। তাহলে এখানে দেখো এই লাইনগুলো পড়লে তাহলে বিষয়টা আগে পরের ঘটনাগুলো মনে থাকবে। পরের প্রশ্ন দেখো কি বলছে যে আমাদের কথা কে বা জানে, আমরা হলো অসহায় মানুষ, ভবঘুরে মানুষ, ভিখারি মানুষ, সাধারণ মানুষ। সঠিক উত্তর কি হবে? সাধারণ মানুষ। এখানে আমাদের বলতে সাধারণ মানুষ যারা আছেন তাদের কথা বলা হচ্ছে। আর এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের লেখা, সেখান থেকে নেওয়া হয়েছে। মূল গ্রন্থ হচ্ছে জলই পাষাণ হয়ে আছে, রচনাকাল 2001 থেকে 3। এই মূল যে গ্রন্থ জলই পাষাণ হয়ে আছে সেখানে যতগুলো কবিতার স্থান পেয়েছে সব কিন্তু 2001 থেকে 3 সালের মধ্যে। আর প্রকাশ কাল হচ্ছে 2004 সাল। মনে রাখবে এগুলো, ঠিক আছে। পারলে কবিতাটা মুখস্থ করবে, কারণ কবিতা থেকে যদি শূন্যস্থান দিয়ে দেয় তাহলে কিন্তু করতে অসুবিধা হবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? বেজে উঠেছিল সঙ্গীতের মূর্ছনা, সৌন্দর্যের আরাধনা, সুন্দরের ঝংকার, রাগ রাগিনী। দেখো এটা সঠিক উত্তর কি হবে? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা বলো দেখি এটা। অবশ্যই আমার উত্তর বলার আগে তোমরা চেষ্টা করবে উত্তরটা দেওয়ার। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, এটা কোথা থেকে নেওয়া? আফ্রিকা কবিতা। কোথা থেকে? আফ্রিকা। কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আমি এর আগের দিনের যখন আলোচনা করেছি ভিডিওতে তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আফ্রিকা কবিতায় তিনটি বিষয়কে তুলে ধরা হয়েছে। প্রথম স্তবকের মধ্যে দিয়ে
আফ্রিকা মহাদেশের সৃষ্টির কথা বর্ণনা আছে। দ্বিতীয় স্তবকের মধ্যে দিয়ে সাম্রাজ্যবাদী মানুষজনের আসছে এবং আফ্রিকার মানুষজনের উপর অত্যাচার করছে সেই কথা বর্ণনা করা আছে। এবং তৃতীয় অর্থাৎ শেষের যে স্তবকটা রয়েছে সেখানে কবি যুগান্তরের কবি আহ্বান করেছেন। দেখো এটা শেষের মানে স্তবক, সেখানে কিন্তু এটা আছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা ফিরে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মতো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। তাহলে এই যে যুগান্তরের কবির আহ্বান করছেন কিন্তু তিনি, ঠিক আছে, এই অত্যাচারের বিরুদ্ধে কি শান্তি বা মানে বিরুদ্ধচারণ করে বিরুদ্ধচারণ করা আর কি, অত্যাচার এবং ক্ষমা করার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে সেটা উঠে আসছে। পরের প্রশ্ন দেখো, হৈমবতী সুতা হলেন অর্জুন, লক্ষণ, কার্তিকেয়, মেঘনাদ। এখানে সঠিক উত্তর হবে কার্তিকেয়। দেখো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো জানতে গেলে অবশ্যই তোমাকে কবিতাটা পড়তে হবে। কোন কবিতা? অভিষেক কবিতা। এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মূল গ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এবার এই অভিষেক কবিতাটা পড়ার সময় প্রত্যেকটা শব্দ যেগুলো আছে সেই শব্দগুলোর অর্থ তোমাকে জানতে হবে, তা না হলে কিন্তু তুমি এই উত্তরগুলো দিতে পারবে না। পরের প্রশ্ন দেখো কি বলছে, তিল ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা হলো আমলকি সুপারি হরিতকি, না সুপারি এলাচ জায়ফল, না সুপারি এলাচ বহেরা, না আমলকি হরিতকি বহেরা। দেখো আমার উত্তর দেওয়ার আগে তোমরা অবশ্যই এর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, এবং পারলে এগুলি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো দেখো সঠিক উত্তর কি হবে, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহপাত্র লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছিঁড়ে মসি। এটা প্রাচীনেরা বলতেন। এখানে এই যে তিন প্রকার ফলটা রয়েছে সেটা হচ্ছে আমলকি, হরিতকি এবং বহেরা। এটা কোথা থেকে নেওয়া? হারিয়ে যাওয়া কালিকলম। লিখেছেন কে? শ্রীপান্থ। মনে রাখবে এটা। তাহলে এই যে হারিয়ে যাওয়া কালিকলম, কলমের প্রসঙ্গ মানে যে কলম যে ধীরে ধীরে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেখানে টাইপরাইটার চলে আসছে, সেই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে লেখক প্রাচীনদের একটা কথা তিনি তুলে ধরেছেন। সেটা হচ্ছে তিন ত্রিফলা শিমুল ছাড়া, ছাগদুগ্ধ পরিমেলা, লৌহপাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছিঁড়ে মসি। এটা হচ্ছে ভালো কালি তৈরি করতে কিন্তু এই উপকরণটা ছিল, যখন ভালো কালি তৈরি করার প্রসঙ্গ আসছে। কিন্তু লেখকরা তো এত কিছু আয়োজন পেতেন না। তিনি বলছেন তাদের আলাদা কিছু পদ্ধতি ছিল কালি তৈরি করার। সেই পদ্ধতি কি রয়েছে দেখো, বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াই তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রেখে জলে গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। ফলে সব ভালো করে মেশাবার পর খুন্তির একটা গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়া দিয়ে ছেঁকে দোয়াতে ঢেলে দেওয়া হতো, সেটাই হয়ে যেত কি কালি। দোয়াত মানে মাটির দোয়াত, খেয়াল রাখবে। তাহলে লেখকদের কিন্তু কালির উপকরণ আলাদা ছিল। আর এই যে তিল ত্রিফলা শিমুল ছালা, এটা কিন্তু ভালো কালি তৈরির ক্ষেত্রে যে উপকরণ সেটার কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা এদের মধ্যে প্রথমটি অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে, আভিধানিক অর্থ প্রকাশ করে, বাহ্যিক অর্থ প্রকাশ করে, না আলংকারিক অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর কি হবে? আভিধানিক অর্থ প্রকাশ করে। এটা নেওয়া হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা এই প্রবন্ধ থেকে। মূল গ্রন্থ, এই প্রবন্ধটি বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত। পরবর্তীকালে পরশুরামের গ্রন্থাবলী এখানে অন্তর্ভুক্ত হয়েছে। দেখো এখানেও আমি বইয়ের লাইন কিছুটা তুলে দিয়েছি, তোমরা তাহলে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। এখানে লেখক বলছেন, প্রাবন্ধিক তিনি বলছেন কি যে আলংকারিক শব্দের ত্রিবিধ কথা
রয়েছে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে। এই যে বলেই দিচ্ছে দেখো, তাহলে প্রথমটি আবিধানিক অর্থ প্রকাশ করছে, তাহলে এদের মধ্যে প্রথমটি আবিধানিক অর্থ প্রকাশ করে, তাহলে সঠিক উত্তর এটা হলো। এখানে কিছু উদাহরণ দিয়েছেন, যেমন আবিধানিক অর্থ মানে অভিধানগত অর্থ, দেশ অর্থে ভারত ইত্যাদি, অথবা স্থান মানে দেশ বলতে আমরা সাধারণত আমাদের দেশ ভারতবর্ষকে বুঝতে পারছি, অথবা অন্য কোনো দেশের কথা বলা হচ্ছে। কিন্তু যখন দেশের লজ্জা বলা হচ্ছে তখন কিন্তু দেশ, এই দেশ বলতে দেশবাসীর কথা বলছি, ঠিক আছে, সেই দেশবাসীর লজ্জার কথা বলা হচ্ছে। তারপরে অরণ্য মানে এর বন, এই আবিধানিক অর্থ। কিন্তু অরণ্যের রোদন যখন বলছি, ব্যঞ্জনা অর্থ হচ্ছে নিষ্ফল ক্ষেত, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা বিষয় যখন তুমি পড়বে এই প্রশ্নগুলো, তখন আগে পরের ঘটনা বা উদাহরণগুলো একটু দেখে নেবে কি বলতে চাইছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, শ্রীপান্ত ফিনিশীয় হলে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হাড়, কাঠের টুকরো, একটা শলাকা, হরিণের শিং। দেখো সঠিক উত্তর কি হবে, একটা হাড়। কেন, এখানে দেখো তার মানে ডিটেলসটা কি বলছে, যে আমি যদি বাঙালি না হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, মানে সুমেরিয়ান হলে বা ফিনিশিয়ান হলে সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে নিতাম। চীনদের কিন্তু তুলির ব্যবহার হয়, খেয়াল রাখবে। হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়। তাহলে ফিনিশীয় হলে কি হচ্ছে, বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হাড়, সেই হাড় দিয়ে তিনি লেখালেখি করতেন, এখানে সেটা বলছে। এছাড়াও কিন্তু রোম সাম্রাজ্যের কথাও বলা আছে, ঠিক আছে। যদি স্বয়ং জুলিয়াস সিজার হতেন তাহলে শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকের নাম স্টাইলাস, সেটা তুলে দিত আমার হাতে, অর্থাৎ প্রাবন্ধিকের হাতে। সিজার যে কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা, ঠিক আছে, সেটা ধারালো ছিল। কলম সেদিন খুনিও হতে পারে বা কি, তাহলে কলম যে খুনির ভূমিকা অভিনয় করে সেটাও কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তারপরের প্রশ্নে চলো, আগামীকাল তীর্থে যাত্রা করব। দেখো কি বলছে, এটি কোন কারকের প্রয়োগ ঘটেছে, তাহলে তীর্থের তলায় দাগ দেওয়া আছে, কোন কারক হয়েছে। দেখো সঠিক উত্তর হবে অধিকরণ কারক। আগামীকাল তীর্থে যাত্রা করব, বাক্যে কারক নির্ণয় করলে দেখা যাবে, বাক্যের বিশ্লেষণ কি বলছে দেখো, তীর্থে শব্দটি এখানে যাত্রা করার স্থান বোঝাচ্ছে। তাহলে এমনি সাধারণত আমরা জানি অধিকরণ কারকে কি হয়, স্থান বোঝায়, কাল বা পাত্র বোঝায়, এই স্থান কাল পাত্র বোঝায় এদের। তাহলে এখানে দেখো একটা স্থান বোঝাচ্ছে তীর্থ, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে কি অধিকরণ কারক। পরের প্রশ্ন কি বলছে, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি, জন্য, খানা, টি, গাছি। এখানে অনুসর্গ হচ্ছে জন্য, ঠিক আছে, অনুসর্গ কি হবে, জন্য। কেন অনুসর্গ জন্য, বাকি তিনটে নয় কেন, কারণ আমরা জানি টি, টা, খানা, খানি, দিকে নিয়ে টানাটানি, অর্থাৎ এইগুলো কিন্তু সব খানা, টি, গাছি, এগুলো হচ্ছে সব কি নির্দেশক, নির্দেশক। আর এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ সংজ্ঞাটা কি আছে, কোনো শব্দের পরে ওই শব্দের সঙ্গে, শব্দের পাশে আলাদাভাবে যেটা বসে সেটা হচ্ছে অনুসর্গ। তার মানে ধরো বলা হলো গাছ থেকে আম পড়ে, এখানে একটা শব্দ আছে গাছ, তারপরে থেকে, এটা কিন্তু অনুসর্গ। এই অনুসর্গ কি করছে, এই গাছ শব্দের পরে বসছে কিন্তু আলাদাভাবে বসছে, ঠিক আছে, তাই এটা কি হয়ে গেছে, অনুসর্গ, ঠিক আছে। আর এইগুলো নির্দেশক, নির্দেশক দ্বারা কি করা হচ্ছে, নির্দেশ করা বোঝায়। যেমন ওই গরুটি আমাদের, ঠিক আছে, এখানে এই যে টি শব্দটা যুক্ত আছে, টিটা দ্বারা নির্দেশ করা বোঝাচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সমাসের মূল অর্থ, বর্ণের সাথে বর্ণের মিলন, নামপদের সাথে ক্রিয়াপদের মিলন, একাধিক পদের একটি পদের পরিণতি লাভ করা, আর ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। এটা হবে একাধিক পদের সাথে একটি পদের পরিণতি লাভ করা, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ করা। পরে কি বলছে দেখো, গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্য হবে, গিন্নির মা, যিনি গিন্নি তার মা, গিন্নি ও মা, যিনি গিন্নি তিনিই মা। এখানে হবে যিনি গিন্নি তিনিই মা। কেন হচ্ছে এটা,
এটা মূলত হচ্ছে কর্মধারয় সমাস। কি? কর্মধারয় সমাস। কেন কর্মধারয় সমাস? দেখো, একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, গিন্নি এবং মা দুজনেই কিন্তু একই ব্যক্তি। ঠিক আছে, কর্মধারয় সমাসে এই দুজনেই একই হলে যিনি তিনি এই শব্দ দিয়ে প্রকাশ করা হয়। বলদ দুধ দেয়, গাভী লাঙল টানে, এই বাক্যে বাক্য নির্মাণের কোন শর্ত অনুপস্থিত? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, কোনোটি নয়। তোমরা চেষ্টা করো এটার উত্তর দেওয়ার প্রথমে, তারপরে আমার উত্তরটা অবশ্যই দেখবে। দেখো, এবার আমি বলে দিই, সঠিক উত্তর হচ্ছে যোগ্যতা। কেন যোগ্যতা হচ্ছে? বলদ দুধ দেয়, গাভী লাঙল টানে, এটা যদি বাক্য গঠন অনুযায়ী বা অর্থ অনুযায়ী যদি বলি আমরা, সেটা কিন্তু সঠিক। ঠিক আছে, সঠিক কি গঠন অনুযায়ী, গঠন ও অর্থ অনুযায়ী, কারণ প্রত্যেক এর কিন্তু অর্থ আছে। এই যে বাক্যটা, এর কিন্তু অর্থ আছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, বাস্তবের সঙ্গে এর কিন্তু মিল নেই। বাস্তবের সঙ্গে কিন্তু এর মিল থাকে না। বাস্তবের সঙ্গে যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা যোগ্যতা সম্পন্ন হচ্ছে না। ঠিক আছে, এরকমটা হলে কিন্তু তখন সঠিক উত্তর হবে যোগ্যতা। এখানেও সেটা ডিসকাস করা আছে, তোমরা দেখে নিও। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে তোমরাই বলো প্রথমে, তারপরে আমি বলছি। এর সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। শর্ত সাপেক্ষ, এই জটিল বাক্যে কি থাকে? যে, সে, যা, তা, যেমন, তেমন, এই ধরনের যে শর্ত সাপেক্ষ শব্দ, সেগুলো কিন্তু এখানে থাকে। তাই বলছে শর্ত সাপেক্ষ বাক্য মাত্র জটিল বাক্য। কেন জটিল বাক্য হচ্ছে? জটিল বাক্য এমন একটা বাক্য যেখানে প্রধান উপবাক্যের পাশাপাশি একটি বা একাধিক শর্তপূর্ণ অনুসর্গ বাক্য থাকছে, মানে প্রধান বাক্য থাকছে, তার সঙ্গে আরো একটা একাধিক বাক্য থাকছে, যেখানে শর্ত থাকছে, একটার সঙ্গে আর একটা শর্ত থাকছে। ঠিক আছে, এই যেমন একটা উদাহরণ এখানেও দেওয়া আছে, তুমি পড়াশুনো করলে আমি খুশি হব। এখানে শর্ত সাপেক্ষ উপবাক্য তুমি পড়াশুনো করলে, আর প্রধান বাক্য আমি খুশি হব। পরের প্রশ্ন দেখো কি বলছে, বেশ মজা হবে, এটি কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে কিন্তু বাচ্যের কথা বলা হচ্ছে। দেখো, সঠিক উত্তর ভাববাচ্য হবে। কেন ভাববাচ্য হচ্ছে? বলছে বেশ মজা হবে, বাক্যটা বিশ্লেষণ করলে দেখা যায় এখানে কর্তা বা কার্যকারী ব্যক্তি স্পষ্টভাবে উল্লেখ নেই এবং বাক্যটি কার্য বা অনুভূতির উপর জোর দিয়েছে। ঠিক আছে, মানে বেশ মজা হবে, মজা হওয়াটা অনুভূতি, মানে দেখো ক্রিয়াপদের যে ভাব সেটার কিন্তু প্রকাশ পাচ্ছে, বেশি করে জোর হচ্ছে। কর্তা বা কর্ম এদের উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে না। বাচ্য শব্দের অর্থ বচন, বিরুদ্ধ, বক্তব্য, বাচন ক্ষমতা। সঠিক উত্তর কি হবে তাহলে? এটা বাচন ক্ষমতা। আজ তাহলে এই পর্যন্ত থাকলো। তোমরা অবশ্যই কিন্তু এটা শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও উপকৃত হয়। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।